সংসদে প্রথমবারের মতো বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের মানুষ আস্থা রেখেছে, প্রতিশ্রুতি পালন করবে বিএনপি উল্লেখ করে প্রধানমন্ত্রী বললেন, পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে তা জনগণের কল্যাণে ব্যয় করা হবে। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, অবৈধ মজুদ রোধে চলছে অভিযান। হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশের জাহাজগুলো পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান। আগামী রোববার থেকে দেশের প্রতিটি উপজেলায় হামের টিকা দেওয়া শুরু হবে। 6 মাস থেকে 10 বছর বয়সীরা 1 ডোজ করে এই টিকাদান কর্মসূচির আওতায় থাকবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। আগামী 1 বৈশাখ টাঙ্গাইলে জাতীয়ভাবে কৃষক কার্ড বিতরণ প্রি পাইলটিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আন্তঃমন্ত্রণালয় সভায় জানালেন কৃষিমন্ত্রী। কৃষি ঋণ নির্ভরতা থেকে বেরিয়ে বিনিয়োগ বান্ধব অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার, এতে বাড়বে কর্মসংস্থান, বললেন অর্থমন্ত্রী। চলতি মাসে ঝিনাইদহের শৈলকুপা ও ফেনীতে আরও 2টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, জানালেন পানি সম্পদ মন্ত্রী। এবারের ঈদ যাত্রা থেকে শিক্ষা নিয়ে আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে, বললেন সড়ক পরিবহন মন্ত্রী। নেটো থেকে বেরিয়ে আসার কথা চিন্তা করছেন ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী নিয়ে এর বৈঠকের আয়োজন করতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার। আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরানে সামরিক হামলা শেষ হতে পারে। ইরানের সঙ্গে কোনো সমঝোতার প্রয়োজন নেই, বললেন ডোনাল্ড ট্রাম্প। এবং মালদ্বীপে নেপালকে 1-0 গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব 20 ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ। আসসালামু আলাইকুম। রাত 8টার সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি দেওয়ান সাইদুল হাসান। এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশ থেকে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার। আজ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এই কথা বলেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যাসিস্ট আমলে প্রায় 234 বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে উল্লেখ করে সংসদ নেতা বলেন, পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে। জনগণের কাছে দেয়া নির্বাচনী সকল প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। এর আগে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। শামসুল আলমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্তরদানের জন্য প্রশ্ন। জাতীয় সংসদে প্রথমবারের মতো সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দিলেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত তার সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগ ও বাস্তবায়নাধীন কর্মসূচি সম্পর্কে সংসদকে অবহিত করেন, তুলে ধরেন তার সরকারের নানা পরিকল্পনা। সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কার্যক্রমসমূহ বাস্তবায়নের জন্য সকল মন্ত্রণালয় বিভাগ আগামী 180 দিন, আগামী অর্থ বছর এবং আগামী 5 বছরের কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য এরই ভিতরে বিভিন্ন প্রকার উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যে নির্বাচনী ইশতেহারে ঘোষিত কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে উল্লেখযোগ্যভাবে অগ্রগতিও হয়েছে। প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোকে প্রাথমিক পর্যায়ে 13টি জেলায় প্রায় 37,814টি নারী প্রধান পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম শুরু হয়েছে। একই সাথে কৃষকের সার্বিক সুরক্ষা প্রদানের জন্য সরকার কৃষক কার্ড প্রদানের উদ্যোগও গ্রহণ করেছে। এছাড়া নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে সরকার শস্য, ফসল, পশুপালন ও মৎস্য খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ এরই মধ্যে মওকুফ করেছে। ঈদ উল ফিতরের পূর্বেই 3,995 জন ইমাম, 2,975 জন মুয়াজ্জিন, 2,604 জন খাদেম এবং হিন্দু মন্দিরের 114 জন পুরোহিত, 83 জন সেবায়িত, বৌদ্ধ বিহার বা প্যাগোডার 15 জন অধ্যক্ষ
এবং 16 জন উপাধ্যক্ষ সর্বমোট 9,102 জন উপকারভোগীর ব্যাংক অ্যাকাউন্টে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সম্মানী পৌঁছে দেওয়া হয়েছে। ই হেলথ কার্ড প্রদান বিষয়ে পাইলটিং কার্যক্রমের আওতায় খুলনা জেলায় ই হেলথ কার্ড প্রদানের জন্য একটি প্রকল্প অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী 5 বছরে ইনশাল্লাহ 20,000 কিলোমিটার খাল খনন পুনর্গ্রহণ কর্মসূচি গত 16 মার্চ 2026 হতে বাস্তবায়ন শুরু হয়ে গিয়েছে। নির্বাচনী ইশতেহারকে প্রাধান্য দিয়ে বেতন কাঠামো আদায় জাতীয় ক্রীড়াবিদদের জন্য এরই ভিতরে ক্রীড়া ভাতা চালু করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে 500 জন ক্রীড়াবিদকে এই ভাতার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। 129 জন আন্তর্জাতিক বিষয়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদকে এরই ভিতরে ভাতা প্রদান করা হয়েছে। ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট ভিসায় বর্তমান জামানতবিহীন যে ঋণ ছিল তার সীমা যাতে আমাদের ছাত্ররা, আমাদের ইয়াং জেনারেশনের সদস্যরা যাতে সহজেই বিদেশে যেতে পারে এই কর্মসূচির আওতায়, তার জন্য তাদের ঋণ সীমা 3 লক্ষ থেকে 10 লক্ষ টাকায় উন্নীত করা হয়েছে। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে তার সরকার। বলেন, পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে তা জনগণের কল্যাণে ব্যবহার করা হবে। দুর্নীতিকে এই সময়ের মধ্যে যতটুকু সম্ভব দুর্নীতির ত্রুটি চেপে ধরে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন লিকেজ বন্ধ করার উদ্যোগ গ্রহণের মাধ্যমে আমরা চেষ্টা করছি কিভাবে জনগণের যে ট্যাক্সের টাকা সেটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সবচেয়ে ভালোভাবে সেটিকে জনগণের স্বার্থে এবং দেশের স্বার্থে ব্যবহার করা যায়। অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক যে শ্বেতপত্র প্রণয়ন করা হয়েছিল এটির তথ্য মতে 2009 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশ থেকে অবৈধ অর্থ প্রবাহের পরিমাণ ছিল আনুমানিক 234 বিলিয়ন মার্কিন ডলার। এক কথায় যদি বলতে হয় এটি জনগণের অর্থ, এবং যেহেতু আমরা জনগণ দ্বারা নির্বাচিত সরকার, জনগণের প্রতি এবং দেশের প্রতি আমাদের একটি দায়বদ্ধতা আছে। খুব স্বাভাবিকভাবেই জনগণের অর্থ ফিরিয়ে নিয়ে এসে জনগণের জন্য এবং দেশের জন্য সেটি ব্যয় করা এই সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। যেই পদক্ষেপ গ্রহণ করলে জনগণের অর্থ ফেরত আসবে আপনি নিশ্চিত থাকতে পারেন এই সরকার সেই পদক্ষেপই গ্রহণ করবে ইনশাআল্লাহ। সংসদ নেতা বলেন, এদেশের জনগণই সকল রাজনৈতিক ক্ষমতার উৎস, তাই জনগণের কাছে দেয়া নির্বাচনী সকল প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে তার সরকার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে যে বাংলাদেশের জনগণই হচ্ছে তাদের সকল রাজনৈতিক ক্ষমতার শক্তি, উৎস। জনগণের কাছে আমরা যে ওয়াদা করেছি সেটি পূরণে আমরা বদ্ধপরিকর। সেজন্যই বাংলাদেশের জনগণ যাদেরকে নির্বাচিত করেছে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের সকল কর্মসূচিগুলো ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। শামসুল আলম, বিটিভি নিউজ। এদিকে সংসদে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সারা দেশে রাজনৈতিক মিথ্যা, গায়েবী ও হয়রানিমূলক 23,865টি মামলা প্রত্যাহার করা হয়েছে। তিনি বলেন, মামলা প্রত্যাহারের জন্য যাচাই বাছাই কমিটি করা হয়েছে। সেই কমিটির প্রতিবেদন অনুযায়ী পরবর্তীতে আরও মামলা প্রত্যাহার করা হবে। অপর এক প্রশ্নের জবাবে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেন, বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী নদী, নালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন কার্যক্রম গ্রহণ করেছে। তিনি বলেন, দেশের কৃষি ব্যবস্থার উন্নয়ন সাধনের লক্ষ্যে দেশের সকল জেলার নদ, নদী ও খাল, বিল খননের মাধ্যমে নাব্যতা পুনরুদ্ধার করা হবে। অপর এক প্রশ্নের জবাবে পানি সম্পদ মন্ত্রী বলেন, নতুন ও চলমান প্রকল্পের মাধ্যমে দেশের মোট 20,000 কিলোমিটার খাল খনন ও পুনঃখননের লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করা হবে। এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী সংসদকে জানান, দেশে বর্তমানে 14,50,891 জন সরকারি কর্মকর্তা কর্মচারী কর্মরত আছেন এবং 4,68,020টি পদ শূন্য রয়েছে। অপর এক প্রশ্নের জবাবে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেন, প্রাকৃতিক প্রজনন ক্ষেত্রে ও মৎস্য সম্পদ রক্ষা এবং মৎস্য সম্পদ পুনরুদ্ধারে দেশের নদী, বিল ও খালে মৎস্য অভয়াশ্রম নিশ্চিত করা হবে। পরে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।
জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সঙ্গে আজ সাক্ষাৎ করেছেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে হাই কমিশনার এই সময় গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। সাক্ষাৎকালে চলমান বৈশ্বিক সংকট এবং নিজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে মতবিনিময় করেন তারা। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং সংসদ সচিবালয়ের সচিব উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির তৃতীয় বৈঠক আজ কমিটির সভাপতি চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কমিটির সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, মোহাম্মদ কায়সার আহমেদ, মোহাম্মদ শহীদুল ইসলাম, নায়েব ইউসুফ আহমেদ, এস.এম. জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ অলিউল্লাহ, মোহাম্মদ সাইফুল আলম এবং মোহাম্মদ আবুল হাসনাত অংশগ্রহণ করেন। বৈঠকে মানিক মিয়া এভিনিউতে অবস্থিত সংসদ সদস্য ভবন ও নাখালপাড়ায় অবস্থিত সংসদ সদস্য ভবনসমূহ বরাদ্দের নিমিত্ত সংস্কার ও মেরামত কাজের অগ্রগতি, শেরেবাংলা নগরে অবস্থিত 156টি অফিস কক্ষসমূহ বরাদ্দের নিমিত্ত সংস্কার ও মেরামত, সংসদ সদস্যদের জরুরি প্রয়োজনে চিকিৎসা সেবা নিশ্চিত করতে জাতীয় সংসদের মেডিকেল সেন্টারে পর্যাপ্ত বিশেষজ্ঞ ডাক্তার ও মেডিকেল অফিসার পদায়ন সংযুক্তি প্রদান, মানিক মিয়া এভিনিউ ও নাখালপাড়ায় অবস্থিত ফ্ল্যাটসমূহে 24 ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ এবং ভবনসমূহের জন্য নির্ধারিত জনবল পূর্বের রেওয়াজ অনুযায়ী সদস্য ভবন শাখায় পদায়ন বিষয়ে আলোচনা করা হয়। বৈঠকে সংসদ অধিবেশন কক্ষে শব্দ তৈরি হওয়ার 1 সেকেন্ড বা তার কম সময়ের মধ্যে শোষণ করতে সক্ষম ও প্রতিধ্বনিবিহীন সাউন্ড সিস্টেম স্থাপন করার সুপারিশ করা হয়। এছাড়া সংসদ অধিবেশন কক্ষে ইন্টারনেটের ধীর গতি দূর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশও করা হয়। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, তবে কেউ যাতে মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেজন্য মাঠে কাজ করছে সরকার গঠিত বিশেষ ভিজিলেন্স টিম। জেলা প্রশাসনের অধীনে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ডিপো থেকে পেট্রোল পাম্প সবখানে চলছে কঠোর নজরদারি। এদিকে আটকে পড়া বাংলাদেশের 6টি জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। আজ ঢাকায় ইরানি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। বিস্তারিত সীমা শারমিনের প্রতিবেদনে। ভোলার বিসিকে মঙ্গলবার রাত 9:30 থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত অভিযান চালিয়ে 5,974 লিটার ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তেল মজুতের অপরাধে ময়দা ও মুড়ি উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানের মালিককে 1 লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে একটি বেকারি মালিককেও 50,000 টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিসিকে অভিযান চালিয়ে ডিজেল মজুত পাওয়া যায়। এসব তেল মজুতের জন্য মজুতদারদের কোনো বৈধ কাগজপত্র নেই। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দেশে পর্যাপ্ত পরিমাণ ডিজেল, অকটেন, পেট্রোল ও জেট ফুয়েলের মজুত রয়েছে, যা দিয়ে নিরবচ্ছিন্নভাবে চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে। বিশেষ করে ডিজেলের পর্যাপ্ত সরবরাহ থাকায় কৃষি, পরিবহন ও শিল্প খাতে কার্যক্রম স্বাভাবিক রয়েছে। একই সঙ্গে নিয়মিত আমদানি অব্যাহত থাকায় ভবিষ্যতেও জ্বালানি সরবরাহে কোনো বিঘ্ন ঘটার আশঙ্কা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সরকার ইতোমধ্যে জ্বালানি সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। এদিকে হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশের তেলবাহী জাহাজগুলো পার হওয়ার বিষয়ে অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। বুধবার মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনা নিয়ে ঢাকায় ইরানের দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। রাষ্ট্রদূত বলেন, হরমুজ প্রণালীতে থাকা বাংলাদেশের জাহাজের পরিপূর্ণ তথ্য নেওয়া হয়েছে। সেই তথ্য তেহরানে পাঠানো হয়েছে। 6টি বাংলাদেশি তেলবাহী জাহাজ ফেরত আনার বিষয়ে কাজ করছে উভয় পক্ষ। সীমা শারমিন, বিটিভি নিউজ। আগামী রোববার থেকে দেশে শুরু হচ্ছে হামের জরুরি টিকাদান কর্মসূচি। 1 ডোজ করে কর্মসূচির আওতায় 6 মাস থেকে 10 বছর বয়সীদের এই টিকা দেয়া হবে। বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় স্বাস্থ্য পরিবার কল্যাণ সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী ও ঢাকায় নিযুক্ত ইউনিসেফের কান্ট্রি ডিরেক্টর রানা ফ্লাওয়ার সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিস্তারিত শেখ আলীর রিপোর্টে।
সম্প্রতি হামের উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে শিশু রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। এর মধ্যে হাম রোগে আক্রান্ত বেশ কয়েকজন শিশু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। তবে হামের প্রকোপ এড়াতে ভ্যাকসিন সহ তাৎক্ষণিক নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে সরকার। বুধবার বিকেলে সচিবালয়ে হামের টিকা কার্যক্রম নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন অতীতে স্বাস্থ্য খাতে সীমাহীন অনিয়ম অব্যবস্থাপনার কথা তুলে ধরে হামের প্রকোপ বাড়ার কারণ হিসেবে বিগত বছরগুলোতে ভ্যাকসিন কার্যক্রমের অবহেলাকে দায়ী করেন। আমরা অতীতের গভর্নমেন্টের মতন এটাকে কোনো গ্যাপ সৃষ্টি করব না। হাম সংক্রমণ মোকাবেলায় ইতোমধ্যেই সরকারি হাসপাতালে আইসিইউর সংখ্যা বাড়ানোর পাশাপাশি ভেন্টিলেশন সুবিধা সহ উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। যত ভয়াবহভাবে মিজেলস আমাদেরকে আক্রমণ করেছে, আমরা তার চেয়ে দ্রুত গতিতে কিন্তু অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি। কিছু ক্যাজুয়ালিটিস হয়েছে, বাট অবশ্যই বলবো এটা আমাদের অনেকটা সার্থকতা। উই হ্যাভ ম্যানেজড ইট প্রপারলি। আমরা ওয়ার্ড ম্যানেজ করেছি বিভিন্ন জায়গায়, এবং আমরা অতি তড়িৎ গতিতে বেসরকারি খাত থেকে আমরা ভেন্টিলেটর কালেক্ট করে, যেটা খুবই দরকার ছিল, ভেন্টিলেটর কালেক্ট করে আমরা সব জায়গায় ভেন্টিলেটরের ব্যবস্থা করেছি, যাতে করে ভেন্টিলেশন দেওয়া যায়, বাচ্চারা যাতে অক্সিজেন অভাবে মারা না যায়। ওভার অ্যান্ড অ্যাবাভ আপনাদেরকে আরও বলে, গণতান্ত্রিক সরকারের গতিশীল নেতৃত্বে আমাদের সম্মানিত ডাক্তারগণেরও বেশ কিছু অংশ, যাদের সেই প্রতিবাসে ওনারা এগিয়ে আসছে। আমাদের এখন রুগী রাখার জায়গার কোনো অভাব নেই ইনশাল্লাহ। ডিএনসিসিকে আমরা 1000 বেডের উপরে দিয়ে রেডি করেছি। মানিকগঞ্জে আমরা আইসিইউ নতুনভাবে 8 বেডের আমরা করেছি। পদ্মার ওপারের রোগীর জন্য আমরা করেছি প্রত্যেক জায়গায়। চলমান হামের সংক্রমণ প্রতিরোধে ইউনিসেফের সহযোগিতায় বৈশ্বিক ভ্যাকসিন সরবরাহকারী জোট গ্যাভির কাছ থেকে জরুরি ভিত্তিতে টিকা সংগ্রহের তথ্য জানিয়ে তিনি বলেন, সারা দেশে টিকা কার্যক্রম নিশ্চিত করতে স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। এবং আমরা সমস্ত ছুটি ফিল্ড লেভেলের স্টাফদের আগামীকাল থেকে আমরা প্রত্যাহার করে নিলাম। কোনো ছুটি থাকবে না। ভ্যাকসিন যারা দেবে তারা সকলে আন্ডার দ্য সুপারভিশন অফ দ্য লোকাল অফিসার তারা থাকবে, মাঠে থাকবে এবং কাজ করবে। যেই জায়গাগুলি আমাদের সবচেয়ে বেশি এফেক্টেড উপজেলা, ইউনিসেফ হ্যাজ গট দ্যাট লিস্ট। ওই লিস্ট অনুযায়ী আমরা প্রত্যেকটা উপজেলায় আমরা ভ্যাকসিন পাঠিয়ে দেব। আগামী 2 দিনের ভিতরে ভ্যাকসিন এবং সিরিঞ্জেস আমরা গ্রাম অঞ্চলে পাঠিয়ে দেব ইনশাল্লাহ। রবিবার সকাল থেকে আমরা নিজেরা বিভিন্ন জায়গায় এটার উদ্বোধনী শুরু করব ইনশাল্লাহ। শেখ আলী, বিটিভি নিউজ। রাজধানী সহ সারা দেশে চোখ রাঙাচ্ছে শিশুদের হাম বা মিজেলস রোগ। ফলে অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। চিকিৎসকরা বলছেন, শুরুতেই তীব্র জ্বর, শরীরে গুটি গুটি দানা বা র্যাশ ওঠা, সঙ্গে সর্দি কাশি, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও বমি এবং চোখ লাল হয়ে যাওয়া এই রোগের লক্ষণ। এসব লক্ষণ দেখা দিলেই আতঙ্কিত না হয়ে আক্রান্ত শিশুকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এদিকে হামের প্রকোপ নিয়ন্ত্রণে দ্রুত টিকা আমদানি সহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। রিপোর্ট শরীফুল ইসলামের। 4 মাসের ছোট্ট শিশু মাহিন, শরীরে গুটি গুটি দানা বা র্যাশ, সঙ্গে তীব্র জ্বর, সর্দি কাশি নিয়ে ভর্তি হয়েছেন রাজধানীর শিশু হাসপাতালে। অনেক জ্বর ছিল, জ্বর থাকার পরে 1 সপ্তাহ জ্বর, তারপরে আবার হচ্ছে যে কাশি ছিল, তারপরে খাইতে গেলে দেখা যাচ্ছে বমি আসতো, আর তারপরে এগুলো উঠছে। তার মতো রনি, ফাহিম, রেদওয়ান সহ আরো অনেক শিশু হামজ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন এই হাসপাতালে। বাচ্চার নিউমোনিয়া থেকে জ্বর, কাশি, তারপর শরীরে হামের ভাব দেখা দিচ্ছে, পরে এখানে ভর্তি হয়েছিল। এই জ্বর 103, 104 জ্বর হতো, জ্বর কমতোই না। তারপর সাপোজ দিলে একটু কমতো, আবার সাথে সাথে জ্বর উঠে যেত, তখন এই হাম দেখা দিয়েছে। কাশি, তারপর তার সাথে পাতলা পায়খানা ছিল। তারপর ঢাকা আসা ভর্তি হওয়ার পর 4-5 দিন পর আবার র্যাশ উঠে গেছে। র্যাশ ওঠার সাথে সাথে আপনার চোখ বন্ধ হয়ে গেছে, তারপর পাতলা পায়খানা আরো বেড়ে গেছে, জ্বর 105-এর উপরে উঠে গেছে। এখন একটু পরিবর্তন আসছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে রাজধানী সহ দেশের 11টি জেলায় ছড়িয়ে পড়েছে এই হাম বা মিজলস রোগ। তবে আক্রান্তদের মধ্যে 6 থেকে 9 মাসের শিশুর সংখ্যাই বেশি। আক্রান্তদের মধ্যে 30%-এরও বেশি শিশুর শরীরে নিউমোনিয়ার লক্ষণ পাওয়া গেছে। ফলে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। আমাদের এখানে যে রোগীগুলো আসছে তার মধ্যে অর্ধেকেরই বেশি রোগী হচ্ছে 9 মাসের চেয়ে কম বয়সী রোগী। 3-4 মাস বয়স থেকে শুরু করে 9 মাস 10 মাস বয়স পর্যন্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি, তবে 1 বছর 2 বছর বয়সী রোগীও আছে।
ঢাকা শিশু হাসপাতালে মিজলস ওয়ার্ডে এখন ভর্তি রোগীর সংখ্যা 56 জন। টিকা সংকট, টিকা গ্রহণে অনেকের অনীহা, এসব কারণে এবছর সংক্রমণ বাড়ছে বলে মনে করছেন চিকিৎসকরা। সরকার যখন আবার এই যে ভ্যাকসিনেশন করবেন, ক্যাম্পেইন করবেন, তখন আগের টিকা দেওয়া থাকলে তাকে দিতে হবে, এটা যেন বাদ না যায়। এটা অনেকে মনে করে আগে দেওয়া আজ দেওয়া যাবে না। দ্বিতীয়টা হলো যে অবশ্যই যার জ্বর হবে, কারণ হাম বুঝতে হতে 4 দিন পার হয়ে যায়। আগে জ্বর হয়, ঠান্ডা কাশি লাগে, নাক দিয়ে পানি পড়ে, চোখটা লাল হয়, 3 থেকে 4 দিন পরে গিয়ে ডায়রিয়া শুরু, তখন মানুষ বুঝতে পারে হাম হয়েছে, কিন্তু তার আগেই তো হচ্ছে। তার মানে যার জ্বর হবে, ঠান্ডা কাশি হবে, সে তাকে বের করা উচিত না। আর আমি যদি জানি ওই আপনার জ্বর ঠান্ডা, আমি তার কাছে যাব না। আর মাস্ক পরতে হবে, হাত ধুতে হবে, টাচে যাওয়া যাবে না। অর্থাৎ যার হয়েছে তাকে আমরা মাস্ক পরাই দেবো, আইসোলেটে রাখবো। আর আমরা চেষ্টা করব যারা সমাজে বাধ্য না হলে তার কাছে যাওয়া দরকার নেই, অথবা যে আমাকে মাস্ক পরে তাকে হ্যান্ডেল করতে হবে। তাই এই রোগের লক্ষণ দেখা দিলে উদ্বিগ্ন না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা। আগামী 1 বৈশাখ থেকে শুরু হচ্ছে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম। এদিন টাঙ্গাইলে জাতীয়ভাবে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে কৃষক কার্ড বিতরণ প্রি পাইলটিং কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে আজ সচিবালয়ে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদের সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। আফরিন জাহানের প্রতিবেদন। আন্তঃমন্ত্রণালয়ের এই সভায় কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেন, প্রি পাইলটিং কার্যক্রমের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে দেশের 8টি বিভাগের 10টি জেলার 11টি উপজেলার 11টি কৃষি ব্লকে প্রি পাইলটিং কার্যক্রম বাস্তবায়ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মোহাম্মদ আমিনুর রশিদ বলেন, কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ একটি ঐতিহাসিক উদ্যোগ। আমরা অনেক কিছুই সত্যিকার অর্থে হিসাব পেতাম না। আমরা কে কি উৎপাদন করছি, দেশের চাহিদা কত, দেশের চাহিদা অনুযায়ী উৎপাদন হচ্ছে কিনা, কারা উৎপাদন করছি, কি দাম হওয়া উচিত, কি দামে বিক্রি করছে, অনেক কিছু। এক কথায় এই কার্ডকে আমরা এমন ভাবে প্রতিষ্ঠিত করতে চাই বা করার জন্য আমরা প্রস্তুত হচ্ছি। আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে কৃষকের অর্থনীতি যদি শক্তিশালী হয়, দেশের অর্থনীতি শক্তিশালী হবে। সভায় মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কৃষিকাজ বিতরণের এই কার্যক্রম আগামীতে কৃষকদের আশা ভরসার প্রতীক হয়ে দাঁড়াবে। 2টা ভাগে ভাগ করা হয়েছে, একটা কৃষি মেলা, একটা লাইফ স্টকের যে এনিম্যাল ট্রেনিং সেন্টার, সেটা উদ্বোধন করা হবে। কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদের সঞ্চালনায় সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আফরিন জাহান, বিটিভি নিউজ, ঢাকা। এবার রয়েছে বিরতির পর থাকছে অন্যান্য সংবাদ। কারেন্ট নাই, লোডশেডিং চলছে। লোডশেডিং এড়াতে এসির তাপমাত্রা 25 ডিগ্রিতে রাখুন। বিরতির পর সংবাদে আবারও স্বাগতম। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার ঋণ নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে একটি বিনিয়োগ বান্ধব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ। এই ব্যবস্থার মূল লক্ষ্য হবে দেশীয় ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, শিল্প খাতকে শক্তিশালী এবং টেকসই উন্নয়নের ভিত্তি তৈরি করা।
আজ এনবিআর কর্মকর্তাদের সাথে এক প্রাক বাজেট আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে দেশে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, তরুণদের জন্য নতুন নতুন কর্মসংস্থান তৈরি হবে, যা বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ। এ সময় মন্ত্রী বলেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতির উপর দাঁড়িয়ে ক্ষমতা গ্রহণ করে। পাশাপাশি বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিকেও মোকাবেলা করতে হচ্ছে সরকারকে। তবে সম্মিলিত উদ্যোগের মধ্য দিয়ে এই সংকটও মোকাবেলা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী। ঋণ নির্ভর অর্থনীতির থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতির কথা বলছি। আমরা টাকা ছাপাতে চাচ্ছি না। তো এটা করতে গেলে তো আমার বিনিয়োগের যাতে আকৃষ্ট হয়, বিনিয়োগ যাতে আকৃষ্ট হয় দেশি বিদেশি, এবং তার মাধ্যমে কর্মসংস্থান যাতে সৃষ্টি হয়, তো সেটাও মাথায় রেখে বাজেটটা করতে হবে, যাতে বিনিয়োগকারীরা বাংলাদেশের উপর আস্থা রাখতে পারে। এবং এখানে বারবার হচ্ছে কি, আমাদের একটা বড় সমস্যা হয় কি, আমরা কোনো কিছু লং টার্মে আমরা রাখতে পারি না। এই একটা নীতি প্রণয়ন করার পরে বিনিয়োগকারীরা যখন আসে আবার সেটার পরিবর্তন হয়, এইটাও তো আবার রং মেসেজ যায়। তো আমরা এইগুলো করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে পলিসিগুলো দেব, এটা একটা সময়সীমা বিনিয়োগকারীরা যাতে জানে, তারা যাতে তাদের হিসাবের মধ্যে এনে বিনিয়োগ করতে পারে। তো তাদের মধ্যে সেই স্বস্তিটা তো আনতে হবে। সেই কনফিডেন্স না থাকলে তো বিনিয়োগ দেশেও কেউ বিনিয়োগ করবে না, বাইরেও কেউ করবে না। তো এই বিষয়গুলো আমরা সব আলোচনা করছি, পর্যালোচনা করছি। চলতি মাসে ঝিনাইদহ ও ফেনী জেলায় খাল খননে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী আনি। খালের আশেপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, নদী, খাল ও জলাশয় যাতে কেউ দখল করতে না পারে সেজন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রায় 20,000 কিলোমিটার খাল খননের কর্মসূচির বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। কাহারোল উপজেলার একটা খাল আমরা উদ্বোধনী কাজ সমাপ্ত করেছি এবং সেই খালের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি এই যে আজকে এপ্রিল মাস, সেই এপ্রিল মাসে আমরা আরো দুইটা খাল খননের কর্মসূচি হাতে নিচ্ছি, যেটি মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। একটি হলো ঝিনাইদহ জেলার শৈলকুপা, আরেকটি সম্ভবত ফেনীতে হবে। এই কার্যক্রমগুলোকে ত্বরান্বিত করা এবং মাননীয় প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচি কবে নাগাদ আমরা এটি উদ্বোধন করবেন সেটি নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। মেইন কাজটা হলো যে 180 দিনের কার্যসূচি যেন আমরা নির্ধারিত সময়ে, যেটি আমরা জনগণের সামনে তুলে ধরেছি, সেটা যেন আমরা খুব দ্রুত সমাপ্ত করতে পারি। পাশাপাশি আমাদের যেটা টার্গেট 20,000 কিলোমিটার খাল খনন কর্মসূচি, কবে নাগাদ আমরা এটাকে চলমান বা দৃশ্যমান করব সেটি নিয়ে আমাদের আলোচনা হয়েছে। এবারের ঈদ যাত্রা থেকে শিক্ষা নিয়ে আগামী ঈদের সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। আজ সকালে ঢাকার পূর্বাঞ্চল 300 ফিট এক্সপ্রেসওয়ে হতে মাদানী এভিনিউ সংযোগ সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। শেখ রবিউল আলম বলেন, ঈদ উল ফিতরের চেয়ে ঈদ উল আজহার যাত্রা চ্যালেঞ্জিং হবে, কারণ 1.5 কোটি মানুষ ঢাকার বাইরে গেলেও 1 কোটি কোরবানির পশু ঢাকায় ঢুকবে। তিনি বলেন, বাংলাদেশকে বাসযোগ্য করে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করতে হবে, কারণ এটি সরকারের অগ্রাধিকার একটি প্রকল্প। এদিকে উত্তরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে নতুন করে আরও একটি যমুনা সেতু করা যায় কিনা সরকার সেটি নিয়ে ভাবছে বলে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। আমাদের কথা ছিল ঈদের আগে 3 দিন, পরে 3 দিন ট্রাক, লরি, কাভার্ড ভ্যান চলবে না, তারা অ্যাগ্রি করেছিল। বাট আমরা এখানে অন্য জায়গায় সফল হলেও চিটাগাং রোডে সামান্য, আর এখান থেকে যদি ঢাকা থেকে বগুড়া, মানে আমি বলছি যমুনা সেতু হয়ে যে রাস্তাটা আছে, সেখানে আমরা এই ট্রাক, লরি এবং কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণটা করতে পারিনি। ব্যাপক হারে এসেছে এবং যে যান চলেছে তার প্রায় 60% ট্রাক হয়ে গিয়েছিল, যার জন্য ওখানে একটু চাপও বেশি হয়েছে
একেবারে স্ট্রাইক হয়ে যায়নি, কিন্তু ধীর গতিতে হয়েছে। ওইটা হলে আমরা আরেকটু ভালো আপনার পারফর্ম করতে পারতাম আমার কাছে মনে হয়েছে। তো সেটাতে আমরা ফোকাস দিয়েছি এবং এবার এই সিদ্ধান্ত হয়েছে মন্ত্রণালয়ে যে আমরা ওই এলাকায় গিয়ে, অর্থাৎ টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাজীপুর, ওই এলাকার ট্রাক মালিক যারা আছেন, বাস মালিক যারা আছেন, যারা লোকাল বাসও অনেক সময় হাইওয়েতে চলে আসে, যেহেতু যাত্রীর চাহিদা আছে, হাইওয়েতে চলা ধরেন রুট পারমিটও নাই ঢাকা থেকে বগুড়া যাওয়ার, কিন্তু গাজীপুরের এক বাসে লোক নিয়ে বগুড়াতে চলে যাচ্ছে। আরেকটা চ্যালেঞ্জ হয়েছে সবচেয়ে বড়, যে যমুনা সেতুর উপর আমাদের যান বিকল হয়ে যায়। আমি যদি 15 মিনিটও সময় নেই এটাকে অপসারণ করতে, তাতে প্রায় 20 কিলোমিটার ট্রাফিক টেইল তৈরি হয়ে যায়। তো ওই জায়গায় আমাদের কিছু চ্যালেঞ্জ হয়েছে। ওইটা আমাদের সেতুর সংকীর্ণতার কারণে মাত্র আমাদের ওই চ্যালেঞ্জটা হয়েছে। সেতুটা আরেকটা করার প্রয়োজনও দেখা দিয়েছে, অথবা এই সেতুটি পদ্মা সেতুর মতো যদি ওয়াইড হতো তাহলে মনে হয় যে ওই জায়গাটা আমরা চাপটাকে আরো ভালো ম্যানেজ করতে পারতাম। এরকম দু একটা জায়গায় যেখানে ব্যত্যয় হয়েছে, আমরা চিন্তা করছি আগামী কুরবানি ঈদে। আর আগামী কুরবানি ঈদে আরো বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে, এখন তো 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়লো, সেখানে 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়বে আর 1 কোটি কুরবানির পশু কাছাকাছি ঢাকায় আসবে, অর্থাৎ 2.5 কোটি যাত্রী ট্রাকে প্রচুর গরু বহন হবে, আসবে। সেটা আরো বেশি চ্যালেঞ্জ, আমরা কাজ করছি। পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে আয়নাঘর খ্যাত জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 8 এপ্রিল নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল 1-এ আজ সাক্ষ্য গ্রহণ শেষে এই তারিখ নির্ধারণ করা হয়। পরে 24-এর গণ অভ্যুত্থানকালীন ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ 3 অভিযোগে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয় একই ট্রাইব্যুনালে। এই মামলায় আজ সাক্ষ্য দেন পুলিশের ফরেনসিক বিভাগের উপপরিদর্শক আতিকুর রহমান। মামলাটির পরবর্তী সাক্ষ্য গ্রহণ 12 এপ্রিল। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে আজ সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও তা অনুষ্ঠিত হয়নি। এই মামলার পরিবর্তিত সাক্ষ্য গ্রহণের তারিখ 7 এপ্রিল। এবার রয়েছে বিরতির পর থাকছে অন্যান্য সংবাদ। কারেন্ট নাই, লোডশেডিং চলছে। লোডশেডিং এড়াতে এসির তাপমাত্রা 25 ডিগ্রিতে রাখুন। বিরতির পর সংবাদে আবারও স্বাগতম। এবারে আন্তর্জাতিক সংবাদ।